প্রথম শুটিং তো এত এক্সাইটেড, সরিষা ক্ষেত ছাড়া আর কিছু পাই না, এবং তাকে সামনাসামনি দেখতেছি, এটাও একটা ভালো। কেমন ছিল? খুব ভালো। এমন না যে মানে, এবং ফরচুনেটলি রাজু স্যার আমাকে ফোন দেয়, আমার মানে বাসার ফোনে ফোন দিয়ে ওনার সাথে দেখা করতে বলে। ফ্লপও হয়, তারপরেও দেখা যাচ্ছে সিনেমা সুপারহিট হয়। হ্যাঁ, না লাভ, টাকাটা উঠে আসে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক এবং আমার কাছের বড় ভাই, আমার প্রিয় একজন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সবচেয়ে ভালো লাগছে তোমার ইন্ট্রোডাকশনটা। হ্যাঁ, তুমি বললাম তোমার ইন্ট্রোডাকশনটা এটা এই জন্য যে পরিচালক না আমরা, আমি তোমার বড় ভাই এবং তুমি আমার ভাই, এটাই সবচেয়ে বড় কথা। এবং তোমার চ্যানেলে কথা বলতে পারতেছি, এটাও আমার একটা ভালো লাগার বিষয়। তো ভাইয়া, আপনার চলচ্চিত্র যাত্রা শুরু হয় কিভাবে, কার মাধ্যমে, কত সালে? চলচ্চিত্র যাত্রার কথা যদি বলতে হয়, বলা যায় যে আমি আসলে এই যখন ল্যাবরেটরিতে পড়তাম, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, তা আমাদের পাশে বলাকা সিনেমা হল ছিল। তো ওই টাইমে সিনেমা দেখার শখ ছিল। সিনেমা দেখতে দেখতে একটা মনে হয়েছে যে আমার সিনেমায় আসা উচিত। এখন তো এইভাবে মানে এখন যেভাবে ডিরেক্টরদেরকে পাওয়া যায় ফেসবুক মেসেঞ্জারে, তখন তো তখন আমি জাকির হোসেন রাজু স্যারকে একটা চিঠি দেই পরিচালক সমিতির ঠিকানায়। আচ্ছা। এবং ফরচুনেটলি রাজু স্যার আমাকে ফোন দেয়, আমার মানে বাসার ফোনে ফোন দিয়ে ওনার সাথে দেখা করতে বলে। এরপর উনি আমাকে তার সহকারী হিসেবে নিয়োগ দেয় এবং তার সহকারী হিসেবে আমি কাজ শুরু করি। এইভাবেই আর কি, এটা হবে 2002 সাল সম্ভবত। সেখান থেকে আমার চলচ্চিত্রের মানে ক্যারিয়ার শুরু। প্রথম কোন ছবি চলচ্চিত্রে আপনি সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন? সহকারী হিসেবে করেছি আমি রাজু স্যারের সাথে, স্ক্রিপ্টিং এ ছিলাম মিলন হবে কতদিনে, আর মানে একদম ফিল্ডে কাজ করেছি ভালোবাসা কারে কয় ছবিতে। মিলন হবে কতদিনে চলচ্চিত্রটি এবং ভালোবাসা কারে বলে, এই দুটি চলচ্চিত্র নিয়ে স্মৃতিচারণ বা শুটিং এর কোন সুন্দর মুহূর্ত দর্শকদের? স্মৃতিচারণ হচ্ছে কি ভালো সুন্দর, এটা পুরাটাই দুইটা, রাজু স্যারের সাথে কাজ করা এবং সেই সাথে আমাদের সাথে আমার রাজু স্যারের তখন চিফ অ্যাসিস্ট্যান্ট ছিল অনেক বড় বড়, এখনকার বড় বড় ডিরেক্টর ওয়াজেদ আলী সুমন ভাই, ঠিক আছে। তারপর আমাদের জিল্লুর রহমান সিদ্দিকী ভাইও ছিল, ঠিক আছে। উনি খুব মানে ওনারা খুব, আর রাজু স্যার আমাকে বিশেষভাবে ভালোবাসতো। এটার কারণ হচ্ছে যে রাজু স্যার জানে যে আমি আসলে ছবি বানাইতে আসছি, হ্যাঁ, এবং আমি একটু সামান্য তখন পড়াশোনা খুব করতাম, এই সাহিত্য টাইত্য এগুলা রাজু স্যার নিজেও ভালোবাসতো, আমি করি, এই জন্য তাকে উনি আমাকে একটু বেশি প্রায়োরিটি দিত। তো একটা মনে আছে আমার যে রাজু ভালোবাসা কারে কয়ের চলছিল, এই ব্যাকগ্রাউন্ড মিউজিক, তখন তো সব এফডিসি হতো, ব্যাকগ্রাউন্ড মিউজিক করছিল আমাদের শ্রদ্ধেয় কিংবদন্তি মিউজিক ডিরেক্টর আলাউদ্দিন আলী স্যার। তো আমি আবার আমাদের নেগেটিভ, তখন নেগেটিভে তো ছবি, তো নেগেটিভ কাটাও চলতেছিল একটা রুমে। তো আমি নেগেটিভ কাটার রুমে, আবার কেউ নাই, সুমন ভাই কি কাজে জানি বের হয়েছে। তো রাজু স্যার বারবার লোক পাঠাচ্ছে, মানিককে ডাকো, তো আমি তো আসতে পারতেছি না, আমার এখানে লোক নাই। পরে আমি 3-4 বার ডাকার পরে আমি গেলাম ব্যাকগ্রাউন্ড মিউজিকের ওখানে। রাজু স্যার আমাকে বললো, এতবার ডাকলাম তুমি আসতেছো না, ঘটনা কি? স্যার আমি তো নেগেটিভ কাটার রুমে ছিলাম। তো ওবেলায় নেগেটিভ কাটা কি ডিরেক্টরের কাজ, ওটা তো এডিটর কাটবে, তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিক শিখো, কোথায় কেমনে কি আলাউদ্দিন আলী স্যার কি মিউজিক দিচ্ছে, কোথায় উঠাচ্ছে কোথায় নামাচ্ছে, ব্যালেন্স করছে, দেখো। এটা হলো একটা, মানে এইভাবে রাজু স্যার আমাকে শিখা। ভালো লাগার বিষয় হচ্ছে যে শাবনূর আমার খুব প্রিয় অভিনেত্রী ছিল, এবং আমি যখন অ্যাসিস্ট করেছি তখন 2টা ছবিতে শাবনূর নায়িকা, ঠিক আছে। তো ওনার সাথে কাজ করেছি, এটা একটা ভালো লাগার বিষয় ছিল। আমি মানে আমার যে মানে আমি যার ছবি দেখতাম খুব পাগলে, মানে খুবই ভক্ত ছিলাম অভিনয়।
এবং তাকে সামনাসামনি দেখতেছি, এটাও একটা ভালো ফিলিংস কেমন ছিল তখন? না, খুব ভালো। যে এমন না যে মানে, কিন্তু মানে ধরেন এমন এখন অনেকের যাদের প্রিয় নায়ক ধরেন সালমান খান, সে যদি সামনে থাকে কেমন লাগবে, হ্যাঁ, এরকম অবশ্যই অনুভূতিটা অন্যরকম। এটা আসলে বলার মতো না। সহকারী পরিচালক হিসেবে কাজ করার সময় প্রথম দিনে যখন শাবনূর আপা আসে সেটে, তখন আপনার অনুভূতি কেমন ছিল? না, তাকে আমার প্রথম তাকে আমি দেখি হচ্ছে রাজু স্যার, ওই যে বললাম ফোন দিল, তার সাথে দেখা করতে বললো, এই প্রথম আমি এফডিসি যাই। আচ্ছা আচ্ছা। এফডিসি যাই এবং উনি আমাকে নিয়ে, তখন উনি একটা ছবি, তখন শাবনূর খুব মানে এত হিট, শাবনূর অস্ট্রেলিয়া চলে যাবে, জি সব ডাইরেক্টররা শাবনূরের সাথে ওই যে শিডিউল মেলাবে। রাজু স্যার দেখলাম একটা, আমাদের ওখানে তখন ওই খাবার হোটেলগুলো ছিল, জি। রাজু স্যার খাওয়া দাওয়া করলো, তারপর না আমাকে নিয়ে বললো চলো। গেলাম, দেখি শাবনূর শুটিং করতেছে, হ্যাঁ, আজাদি হাসনাত ফিরোজ স্যারের, ফিরোজ ভাইয়ের ছবি, একটা ছবির নাম তখন মনে হয় ছবিটা ছিল এই একটা সবার উপরে প্রেম, জি। এরকম একটা ছবি করতেছিল শুটিং। তো এই প্রথম শাবনূরকে দেখা আমার, এই প্রথম দেখা। হ্যাঁ, রাজু স্যার গেছিল আর কি ওই শিডিউল অ্যাডজাস্ট করার জন্য, যেহেতু উনি বিদেশে চলে যাবে। জি। তো ওটা ওয়ান্ডারফুল ফিলিংস। আপনি চলচ্চিত্রের পূর্ণাঙ্গ পরিচালক হিসাবে কোন ছবির মাধ্যমে কত সালে আত্মপ্রকাশ করেন? এটা হচ্ছে আমি শুটিং শুরু করি 2004 সালে। 4 সালে। সেটা হচ্ছে দুই নয়নের আলো, আমারই প্রোডাকশন, নবধারা চলচ্চিত্র থেকে। জি তো এবং ছবিটা রিলিজ হয় 2005 সালের 13ই মে। জি। তার মানে বলতে পারেন যে 13ই মে আমার মানে যখন ছবিটা সেন্সর হয় তখন আমি আর কি, আর হলে 13ই মে রিলিজ হয়, তার মানে ওদিন থেকে আমি আসলে পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে। হ্যাঁ, আচ্ছা। তো প্রথম এই ছবির দুই নয়নের আলো চলচ্চিত্রটি আমারও দর্শক খুব প্রিয় একটা চলচ্চিত্র, আমার খুব পছন্দের একটা মুভি। তো এই মুভি যখন আপনি নির্মাণ করতে যান, এই মুভির শুরু থেকে শেষ পর্যন্ত একটা ছোট্ট সংক্ষেপে একটা ঘটনা যদি বলতেন। ধন্যবাদ এটা প্রিয় হবার জন্য। ছবিটা খুবই, আমারও খুব কাছের ছবি। জি। অনেক ঘটনা এই ছবির, কয়েকটা ঘটনা, একটা ঘটনা বলতে পারি যে প্রথম দিনের শুটিং। জি। এই প্রথম দিনের শুটিং ছিল, আমাদের একটা সিকোয়েন্স ছিল, ড্রিম সিকোয়েন্স, যেটা আমি করতে চেয়েছিলাম সরিষার ক্ষেতে। তো সরিষা ক্ষেতে শাবনূরের ডেট হচ্ছে আমার এপ্রিলে, শাবনূরের আবার ওই যে অস্ট্রেলিয়া চলে যাবে, সেটা হচ্ছে এই ডিসেম্বরে। তখন এপ্রিলে কিন্তু সরিষা থাকে না। তা আমি শাবনূরকে বললাম যে আমাদের তো একটা সিকোয়েন্স আছে, এই আপনি তো চলে যাবেন, তো এপ্রিলে তো সরিষা থাকবে না, তাহলে এটা এখন করে ফেলো। তো 2 দিন ডেট দিল, শুটিং হলো না, কারণ এত কুয়াশা শীতের সময়। এরপরের দিন যেদিন ডেট দিল সেদিন কুয়াশা নাই, শুটিংও হবে, কিন্তু প্রবলেম হলো আমার তখন বিবিএ সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষার দিন। সেটা হচ্ছে দুইটায়। আমি ঢাকা ইউনিভার্সিটিতে, এখন আমার শুট হচ্ছে মানিকগঞ্জে। কত দূর মানিকগঞ্জ, সিংহের ব্রিজটার ওইখানে, তখন খুব সরিষা ক্ষেত। কি একটা বিপদে পড়লাম, অন্য ফাইনাল না হইলো অন্য পরীক্ষা হলো, ঝামেলা ছিল যে অ্যাটেন্ড করলাম। তো শাবনূরকে বললাম, শাবনূর আবার তখন একটু মানুষ বলতো যে খুব দেরি করে যায় এই সেই, আমি যাবো। শাবনূরে বললাম, তো শাবনূর বললো যে তোমার কয়টায় গেলে হবে, আমি 1টা বাজে পৌঁছতে পারলেই হবে। তো শাবনূর বললো তুমি 8টায় চলে আসো বাসায়, আমাকে নিয়ে আমরা যাবো একসাথে। তা আমি আর খুব একটা মানে বিলিভ হইলো না যে 8টা বাজে সে বলে রেডি হয়ে থাকবে। এখন যে 7টা বাজে ফোন দেওয়া শুরু করছে আমার, 7:30টায় ফোন দিছে। তা 8টায় গেলাম, দেখি সে রেডি উইথ মেকআপ গেট আপ সব রেডি। তারপর ওদিকে ফেরদৌস ভাইও ওদিকে একটা ছবি শুটিং করতেছিল, ফেরদৌস ভাইও শুটিং করতেছিল। ফেরদৌস ভাই বললো যে ও তোমরা রওনা দিলে আমি চলে আসবো। গেলাম, এবং আমার তো জানি আমি কি কি শট নেবো, খুব তাড়াতাড়ি গইনে 11টা শট নিচ্ছে। এবং 11টা শট নিয়ে শাবনূর আমাকে গাড়ি নিয়ে ঢাকা ইউনিভার্সিটি পৌঁছে দিল। পৌঁছে দেওয়ার পরে এখন পরীক্ষার খাতে আমি খালি সরিষা ক্ষেত দেখি। সরিষা না পড়ছি, সরিষা ক্ষেতে শুটিং করলাম না, আধা ঘন্টা আমার মাথার থেকে, প্রথম শুটিং তো এত এক্সাইটেড, সরিষা ক্ষেত ছাড়া আর কিছু পাই না। পরে আস্তে আস্তে আমি একটু চুপ থাকলাম, তারপর দেখি সব
মনে আসতেছে, তারপর আমি পরীক্ষা ভালোই দিলাম আর কি। বাহ বাহ, খুবই সুন্দর ভাই। আচ্ছা, এই 2 নয়নের আলো চলচ্চিত্রটি আপনার নিজস্ব প্রযোজনায় ছিল, তো এর পিছনে একটু গল্প বলেন যেটা আমরা। এটা গল্প হচ্ছে একটাই, সেটা হচ্ছে তখন আমার বয়স এত কম যে আমার আসলে প্রডিউসার পাওয়ার কোনো অপশন নাই, সম্ভাবনাও নাই। তখন আমি ভাবলাম যে কি করব, ছবি তো বানাইতে হবে। আমার তো পাগলামি আর কি, ছোটবেলা বয়স কম না, পাগলামি, ছবি বানাইতে হবে, কি করব। তখন আমরা তো আসলে মধ্যবিত্ত, আমার বাবার একটা জায়গা ছিল, সেটা বিক্রি করে ছবিটা করলাম। এই তো। তো ছবিটা কিরকম ছিল, হল রিপোর্ট কেমন ছিল? ছবিটা হল রিপোর্ট খুবই ভালো ছিল, ঢাকায় খুবই ভালো ব্যবসা করছে, কিন্তু আপনি জানেন যে ওই সময় একটা অশ্লীলতার সময় ছিল। জি জি, হ্যাঁ, ভরপুর অশ্লীলতা। তো গ্রামে যখন গেল ছবিটা, গ্রামে মানে যেখানে যায় সেখানে একটা অশ্লীল ছবির মানে অপোজিশন থাকে, তো সেইখানে একটু ব্যবসাটা কমে গেল, নাহলে ওই ছবি মানে একটা ব্লকবাস্টার হইল। তারপরও যতটুকু হয়েছে হ্যাপি আমি। এই ছবিতে যখন শাবনুর আপা তো কোনো ডিস্টার্ব আপনাকে করেনি? না, অনেক কোঅপারেশন করছে। তাহলে তো আপনার লাকি। অনেকে তো না, সে আমি বলি একটা কথা, শুধু শাবনুর বলে না, আমার মনে হয় যে শিল্পীরা যদি গল্প পছন্দ হয় এবং প্রজেক্টটা পছন্দ হয়, ডিরেক্টর পছন্দ হয়, আগেকার এখনকার কথা বলতেছি না, মানে ওই সময় শিল্পীরা খুব ডেডিকেশন দেওয়ার চেষ্টা করে। আমি বলতে, যেমন আমার একটা গান ছিল, সুখের পাখিরে বুকের জালে পল্লী রে তুই ধরা। এই গানটা আমি কক্সবাজার আমি গেছিলাম একটা গান করতে, সামনে সেই গানটা সে শুনছে, কয়বার শুনছে জানেন? মিনিমাম 32 বার। এত ইমোশনাল হয়ে গেছে। এবং সেই গানটা সে শুট করছে ঢাকার রাস্তায়। আপনার শাবনুরকে তখন মানে এত জনপ্রিয়, রাস্তায় শুট করা খুব কঠিন। সে গাড়িও নেয় নাই, সে আমাদের বাস ইউনিটের বাসে চড়ছে। মাসুম বাবুল স্যার আমার মারা গেছে, তাকে বেস্ট নসিব করবো। আমি মাসুম বাবুল, আমাদের ক্যামেরাম্যান MH স্বপন ভাই, উনিও মারা গেছে। তো তারা মানে সবাই মিলে, আমি রিক্সা দিয়ে ঘুরা শাবনুরকে নিয়ে ঘুরতাম, স্বপন ভাই মাসুম বাবুল কল দিত, আমি স্যার দিতাম, শুটিং হইতো, মানে ক্যামেরা রেডি, এমন ভাবে শুটিং করছি। তো এমন ডেডিকেশন ছিল। আপনার আরেকটি চলচ্চিত্র যেটি আপনাকে একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সম্মাননা এনে দেয়, সেটি হচ্ছে জান্নাত। এই ছবিটির পিছনের গল্প এবং স্ক্রিপ্টিং থেকে শুরু করে কিভাবে সম্পন্ন হয়েছে সেই গল্প ছোট্ট করে। এটা গল্প আছে, এটা একটা ভালোই গল্প আছে। কনসেপ্টটা কি? কনসেপ্টটা আসলে আমি বলি, আমি তখন বাসায় রাগ করে, আমার এক ছোট ভাই আছে, মানে কাছের ছোট ভাই, সালাউদ্দিন দিনার, ওর বাসা হচ্ছে মোহাম্মদপুর আদাবর, ওখানে যে উঠছি বাসায় কতদিন এমনি একটা বিষয় দিয়ে রাগ করছি। তখন আমার একটা প্রডিউসার পাইলা আসছে, হ্যাঁ, তার সাথে ছবি বানাবো। এবং ছবি কি নিয়ে বানাবো? প্রথম ছবি হলো যে আমার তখন সাইমন আমার সব ছবির নায়ক। সাইমনের সাথে খুব ভালো সম্পর্ক, তো সাইমনকে বললাম। আর সাইমনের সাথে মাহির একটা ছবি ছিল, আমার রাজু স্যারের, আমার গুরু, পোড়ামন, সুপারহিট সিনেমা। আমার খুব শখ ছিল মাহি সাইমনকে নিয়ে একটা ছবি বানাবো। আর মাহির সাথে আমার কোনো কথাও হয় নাই, কোনোদিন যোগাযোগ হয় নাই। তাহলে সাইমনকে ডাকলাম, ডাইকে ওই যে সাইমন মোহাম্মদপুর আসলো, আমি বললাম এটা ছবি বানাবো, কি ছবি বানান যায়? সাইমন বলল, আমি প্রথমে ভাবছিলাম একটা রোমান্টিক ছবি বানাবো। তো সাইমন বলল, ভাই রোমান্টিক ছবি তো অনেক হয়েছে, এখন একটু অফ ট্র্যাকের একটা ছবি বানাবো, আলাদা ছবি। আচ্ছা, এর মধ্যে আমাদের যে মানে স্টোরি লিখছে সুদীপ্ত সাইদ খান, ও থাকে তখন গাবতলি, ও আসতো ওইখানে, আমি ওইখানে মানে অনেকেই আসতো। তাই সুদীপ্ত সাইদ খান আমার আসলো, আসার পরে সে আমার একটা গল্পের আইডিয়া শোনাইলো। আইডিয়াটা আমার কাছে অন্যরকম লাগলো। তারপর আমরা এই আইডিয়াটা একটু ঘুরে পেঁচে, তারপর মানে একটু সিনেমাটিক করে আমরা ডিসিশন নিলাম। আমি সাইমন প্রডিউসার সবাই ডিসিশন নিলাম এই ছবিটাই বানাবো। এখন কাকে নেব? মাহি। তো মাহি তো স্টার, তা মাহির সাথে, মাহিকে ফোন দিলাম। মাহি একদিন কথা বললাম,
কথা বলার পরে উত্তরায় কথা বললাম, বলার পরে উনি রাজি হলো। তবে যেদিন সাইনিং করবো সেদিন করলো একটা ঝামেলা। কি একটা ঝামেলা? মাহি যে সকালবেলা সে গেছে রাজশাহী, সকালবেলা যে আসবে, হ্যাঁ সকালবেলা যে আমার মনে আমি ভুলেই গেছি সকালবেলা যে সাইনিং এর টাইম। আচ্ছা, হ্যাঁ, তো সে আইসা আমার ফোন বন্ধ পাচ্ছে, আমি তো ঘুমেতে উঠছি 11টায়। এখন শেষ রাইতে গাড়ি ড্রাইভ করে আসছে, সকালে সাইনিং করে আবার চলে যাবে। এরপর আমি ফোন খুলছি, এখন মাহি ফোন দিছে। আমি তো এখন মানে একদম ভুলে গেছি। এখন মাহি বলতেছে স্যার তাহলে আমি আর ছবিটা করবো না, আমি যাইয়া। কেন? না একটা বাধা পাইলাম তো, আমার মন সায় দিতেছে না। মজার বিষয়। ও চলেই গেছে। আচ্ছা, এখন তখন মাহির সাথে কাজ করতে জাভেদ ভাই, আমাদের মেকআপ আর্টিস্ট। জি, জাভেদ ভাইরে ফোন দিয়ে বললাম কি করা যায়। জাভেদ ভাই আবার আমার প্রডিউসারও আসছে, ও মানে একটু আশা হতো মাহিকে সাইন করাবে। জি, তো এখন ও তো চলে গেছে। তো এখন জাভেদ ভাই বললো, আমি আবার মাহিরে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে কি করা যায়, আমি সাইনিং করাই, তুমি আপনি মানে বলেন একটা প্রসেস উপায় বলেন। আমি এক কাজ করি জাভেদ ভাইরে দিয়ে দিই। তো হ্যাঁ দিল, সমস্যা নেই। এই জাভেদ ভাইরে নিয়ে ব্যাংকে গেলাম, যা একসাথে দিলাম, এই সাইনিং হইলো আর কি, কাগজে কলমে নাই কিন্তু। মজার একটা বিষয়, মানে স্মরণীয় ঘটনা। হ্যাঁ, আচ্ছা, এই ছবির শুটিং এর মধ্যে কোনো আলোচিত কোনো মজাদার ঘটনা? এই ছবির শুটিং আমরা প্রথম মানিকগঞ্জে আউটডোর করি। মানে মানিকগঞ্জে এত মজা পাইছে আমরা, এত ফ্যামিলির মতো ছবিটা শুট করছি, পুরো জার্নিটাই মজার। কোনটা আলাদা করে বলবো আসলে, মাহি, সাইমন, মানে সবাই মিলে এত কোঅপারেশন করছে আমাদের, মানে ফুল ইউনিট। সবাই বলতেছে মানিক ভাই, মানে যদিও ওটা খুব বিগ বাজেটের ছবি না, কিন্তু সবাই খুব ইনভলভ হয়ে গেছিল ছবিতে। এবং সবাই বলতেছে এই ছবিটা, আমাদের স্বপন ভাই খুব বলতেছিল যে ছবিটা কিছু একটা হবে। ঠিক আছে, আমরা তো ওই আশায় ছবি বানাইনি, আমরা এই সাবজেক্টটাকে, ওই জঙ্গিবাদের এই সাবজেক্টটাকে হাইলাইট করার জন্য করতে চেষ্টা করেছি আর জি, এইটাই। আমাদের মিডিয়ার পাড়ায় একটা আলোচনা আছে যে মোস্তাফিজুর রহমান মানিক ভাই শাবনূর আপাকে পছন্দ করতো বা তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা, এই বিষয়টা নিয়ে যদি কিছু বলতে। পছন্দ তো করতাম, একটু আগেই তো বললাম, সেটা আমার প্রিয় অভিনেত্রী ছিল, এখনো আছে। আচ্ছা, হ্যাঁ, তার সাথে আমার শুধু শাবনূরের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল, এখনো আছে। আমার মার সাথে তার কথা হয় হইতো, অন্য কিছু না, মানে বন্ডিংটা ভালো ছিল, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো ছিল। এটা আপনি পছন্দ করতেন? পছন্দ করতাম অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, সেটা তো তুমিও করো। অ্যাজ অ্যান অ্যাক্টর পছন্দ করতাম। এবং শাবনূরকে তখন কে না পছন্দ করতো, এটা আমার বলো। এই যে তখন যে সে ক্রেজ, এমন একটা মানুষ পাওয়া যাবে তার ভক্ত না, কথা ঠিক আছে। এটা তো আমি মাত্র তাকে নিয়ে 5টা ছবি বানাইছি। মানে প্রেম ছিল কি না সেটা? না, প্রেম ছিল না, ভালো লাগা ছিল। মানে আমি মানে অ্যাজ এন অ্যাক্ট্রেস তাকে পছন্দ করতাম, সবাই করতো, এর মধ্যে আমি একজন। তখন যে লোক, যে ডিরেক্টরই একটা ভালো কাজ করতে চাইতো, তার প্রথম পছন্দ ছিল শাবনূর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তো অবশ্যই। শাবনূর আপা তো বাংলাদেশের একজন লিজেন্ড অভিনেত্রী। সেটাই। তো শাবনূর আপার সাথে তো আপনার অনেক আড্ডা হয়েছে, অনেক তার সাথে চলাফেরা করেছেন। তো এর মধ্যে থেকে তার 5টি ভালো গুণ এবং 5টি খারাপ গুণ বলার চেষ্টা। 5 মানে এর বাপরে বাপ, না এত বলা যায় না, তার সবই তো গুণ। ভালো গুণ কি কি? ভালো গুণ হচ্ছে, সবচেয়ে ভালো গুণ হচ্ছে, সে যখন তোমার মনে হবে যে একটা সিরিয়াস সিকোয়েন্স করব, তোমার মনে হবে সে সিরিয়াস না, তোমার মাথা নষ্ট হয়ে যাবো যে কি করবো এখন, আমার সিকোয়েন্সটা নষ্ট হয়ে গেল, সে বোঝার চেষ্টা করতেছে না, হ্যাঁ রে গুতা মারে, অরে গুতা মারে, এর সাথে মজা করে। আচ্ছা, কিন্তু যখন ক্যামেরা ওপেন হবে, এমন জিনিস তোমার ডেলিভারি দিবে, তুমি মানে ইউ আর গেটিং, মানে ইউ উইল বি অ্যাস্টনিশড। কেন, মানে কেমনে দিল? জি জি জি, না আমার মনে হয় এটা একটা গড গিফটেড প্রতিভা,
এটা 1 নম্বর ভালো গুণ। মানে তার প্রথম গুণ হচ্ছে সে অ্যাক্টিং এ খুব সিরিয়াস। একটা সিরিয়াসনেস, তার অ্যাক্টিং কোত্থেকে আসে সেটা সে নিজেও জানে না। গড গিফটেড। মানে ক্যামেরাটা ওপেন হলে সে চেঞ্জ। আচ্ছা গেল। আর ভালো গুণ হচ্ছে মানুষ হিসেবে ভালো। জি। তার মধ্যে এই একটা চাইল্ডিশ স্বভাব আছে। জি। এই চাইল্ডিশ স্বভাবটা আবার একটু খারাপও। কেন? এটা নেগেটিভ সাইড আছে। এটা নেগেটিভও ভালো। এটার কারণ হচ্ছে সে সবার সাথে মানে এমন ভাবে মিশবে যাতে মনে হবে যে সবাই তার কাছের লোক। এটার আবার ইয়ে আছে, অনেক বাজে লোকের সাথেও মিশে যাচ্ছে। জি জি জি। এটা তার সরলতার জন্যই। আচ্ছা আচ্ছা। তারপর এবং সে সবার কথা ধরেন সবাইকে মানে রেসপেক্ট করতে চায়, সবাইকে ভালোবাসতে চায়, সবাইকে আপন করে নিতে চায়। এটাও ভালো গুণ, আবার এটাও খারাপ গুণ। কিছু সিলেকশন দরকার আছে। আচ্ছা ঠিক আছে। জি। আর ভালো গুণ হচ্ছে সে তো এখন ভালো মা, খুবই ভালো মা। জি। এটা তো কল্পনাই করা যায় না, এত টেক কেয়ার তার ছেলে করে। এই তো। তো শাবনূর আপার সিনেমার পর্দায় মানে রূপালী পর্দায় কামব্যাক করার জন্য কোনো পরামর্শ তার প্রতি? আমি তো একটা স্ট্যাটাস দিয়েছিলাম, মনে আছে? জি। পরামর্শ একটাই, ভালো পরিচালক। এখন তো মানুষের রুচি চেঞ্জ হয়ে গেছে। শাবনূর একজন লিজেন্ড অ্যাক্ট্রেস, তার যদি কামব্যাক করতে হয় ওই মাপের ছবিতেই করতে হবে। এখন তো সিনেমাই নাই, প্রযোজক নাই মার্কেটে, সিনেমার সংখ্যা কম, আমাদের ইন্ডাস্ট্রি মৃত। তো সেক্ষেত্রে তার প্রতি মানে তাকে এখন কি, আগের অনেক সময় আমরা দেখেছি আলমগীর ভাই, রাজ্জাক, নায়ক রাজ্জাক, সুপারস্টার মান্না যারা আছে সবাই কিন্তু নিজস্ব প্রোডাকশন হাউস থেকে মুভি করতো। তো শাবনূর আপা কি এরকম মুভি করতে পারে না? আপনার কি মনে হয়? শাবনূর পারে, কিন্তু ওই যে বললাম, আপনি বলছেন যে ভালো পরিচালক নেই, কারণ যেহেতু লগ্নিকারক নাই, ভালো পরিচালক নেই। না না না, আমি বলতেছি জি, ওই যে বললাম তার মধ্যে ব্যবসায়িক মনোভাব যে বিষয়টা, এটা নাই। জি। যে একটা ছবি প্রযোজনা করবে, একটা টাকা বিষয় না। জি। এটা যে ওই যে বললাম একটা চাইল্ডিশ ব্যাপার আছে। তো ছবি প্রযোজনা করতে হলে মান্না ভাই যেরকম, এটা একটা মানে বিরাট ব্যাপার। তুমি সবারই ছিল, ফারুক ভাই উনিও তো প্রযোজনা করেছে, আলমগীর ভাই, নায়করা পারে বিষয়টা, মেয়ের নায়িকারও করেছে। শাবানা আপা করতে পারছে। শাবানা আপার হাজবেন্ড খুব ইনভলভ ছিল ছবিতে। জি। হ্যাঁ, শাবানা আপা তো, আর ওখানে জসিম ভাই ছিল। ওরা তো একটা মানে এরা তো একটা বিরাট একটা গ্রুপ মানে সব ট্যালেন্ট গুলো একসাথে। এখন তো সবাই খাপ ছাড়া, যে যার মতো চলে, সবাই তো রাজা। ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো শাবনূর আর হচ্ছে যে, আর এখন যা ছবির অবস্থা, তুমি প্রডিউস করছো, আমিও করছি, যা তুমি নিজেই বুঝো। এই জন্য আমি কিন্তু জিজ্ঞাসা করেছি। হ্যাঁ, যে ছবির যা অবস্থা, শাবনূরের সময় যখন সে অ্যাক্টিং করতো তখন প্রোডাকশন করার সুযোগ ছিল। হ্যাঁ। তখন যেহেতু করে নাই, তখন সুযোগ ছিল, সে ছবি করলে হিট। হ্যাঁ, এটা একটা শিওর সিকিউরিটি। না, যখন উনি চলচ্চিত্র থেকে নিজেকে সরাই নিল, তখনও তো সে কামব্যাক করার জন্য প্রয়োজন ছিল এরকম বড় বড় ছবি। শাকিব খানকে দাঁড় করাইছে কি? না, কেউ কাউকে আসলে দাঁড় করে না। হ্যাঁ, স্পেসটা দিতে হয় ভাই। হ্যাঁ, শাবনূর অনেককে মানে শাবনূরের সাথে জুটি হিসেবে রিয়াজ ভাই, সালমান শাহ, 1 নম্বর সালমান শাহ, তারপর রিয়াজ ভাই, ফেরদৌস ভাই, শাকিব খান, সবাইকে ভালো, সবাইকে জুটি হিসেবে পছন্দ। জুটি ছিল, এক এক সময় এক একটা জুটি ক্লিক করছে। এবং শাকিব ভাই শাবনূরের সাথে সব অনেক সুপারহিট ছবি আছে। হ্যাঁ, এই জন্যই তো বললাম, তো স্পেসটা না পেলে তো করতে পারতো না। স্পেস দেওয়া তো ব্যাপার। আপনার সাথে আমাকে যদি সুযোগ না দেন কাজ করার, আমি দিন ইসলাম আপনার সাথে করতে পারবো কাজ? না না, সেটা তো সুযোগ। শাবনূর আপা তখন তো সুপারস্টার। সুযোগ আসলে শাকিব ভাইয়ের মধ্যে প্রতিভা ছিল, এইটা শাবনূর বুঝতে পারছে। প্রতিভা ছিল কিন্তু তো সুযোগটা পেয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, রিয়া যখন সালমান শাহ ছিল না, তখন তার জুটি সংকট ছিল না, অমিত হাসানের সাথে সে ছবি করছে, অনেকের ভালো লাগতো। জি জি। তারপর এটা অনেকে বলে না, তার সাথে 10-12টা ছবি করছে অমিত হাসান। আমরা তো যার সাথে করতো সেই ছবি দেখতাম, সেটা না। তখন সিনেমা দেখার নেশাই ছিল, যেই হোক সিনেমা দেখতাম। তারপর
রিয়াজ ভাইয়ের সাথে জুটিটা হলো, এরপর ফেরদৌস ভাইয়ের সাথে হলো, মান্না ভাইয়ের সাথেও তো সুপারহিট ছবি, স্বামী স্ত্রীর যুদ্ধ, দুই বধূ এক স্বামী, জি জি জি, এগুলো সুপারহিট ছবি। হ্যাঁ সুপারহিট সিনেমা। তো আসলে দুই অভিনেতা, দুই বর জাদ্রেল অভিনেতা অভিনেত্রী, চারপাশের গল্প, বড় ডাইরেক্টর, বড় প্রোডাকশন, এগুলো একসাথে হলে ছবিটা জমে ভালো। আর তখন তো একটা ব্যবসা ছিল, রাইট, আপনার সাথে একমত। 1000 হল ছিল। আমি একটা উদাহরণ দিই, মান্না ভাইয়ের একটা ফ্লপ ছবি ছিল, নাম হলো বাবা। আমার খুব কাছের প্রডিউসার মুজাম্মেল মামা, আমি তাকে মামা ডাকি, জি, ওনার প্রথম ছবি সেটা। সেই ছবিটা মানছে কয় ফ্লপ, কিন্তু সেই ছবিটা 1200 হলে চলছে এবং লাভও আছে। তখন ওই টাইমের সিনেমা যদি ফ্লপও হয় তারপরেও দেখা যাচ্ছে সিনেমা সুপারহিট হয়। হ্যাঁ, না লাভ, লাভ, টাকাটা উঠে আসে, টাকাটা উঠে আসে। 1200 হলে চলছে, বুঝো না তুমি? আচ্ছা, মান্না ভাইয়ের কথা যেহেতু বললেনই, আর মান্না ভাইয়ের সাথে আপনার কাজ না হলেও ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো ছিল, তো ওনার সম্পর্কে কিছু? মান্না ভাইকে আমি পাইছি আসলে খুবই, মাসুম বাবুল স্যার তো আমার কাজ করতো, মাসুম বাবুল স্যারের সাথে আবার মান্না ভাই, মাসুম বাবুল ভাই, মান্না ভাইয়ের এক সময় মানে আমি খুব পিচ্ছি ছিলাম তো তখন, মান্না ভাই আমার নাম, মান্না ভাই সবার খোঁজ খবর রাখতো, কে কাজ করতেছে। তারপরে এদিকে মান্না ভাই তার নিজের প্রোডাকশন করতেছিল দুই বধূ এক স্বামী, সেখানে শাবনূর শুটিং করে, তা আমি গেছিলাম সেই সেটে। আচ্ছা, সেই সেটে যা তো মান্না ভাই প্রথমে আমার একটু আন্ডার এস্টিমেট করছে, ছোট মানুষ তো আন্ডার এস্টিমেট করছে, তো আমি কিছু মনে করি নাই। জি জি, হ্যাঁ, আমি না নতুন হলে এরকম স্বাভাবিক, নিজেকে প্রুভ না করা পর্যন্ত সবাই। তো একদিন আবার আমার 2 নয়নের আলোর মধ্যে রিলিজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এর 2-3 সপ্তাহ পর আবার শুটিং মান্না শাবনূর, তা আমি গেছি আবার দেখা করতে, তখন মান্না ভাইয়ের পুরো অ্যাটিটিউড চেঞ্জ। মান্না ভাই বলতেছে যে তোমার ছবিটা দেখছি, খুব ভালো হয়েছে, আমি মান্না কাউকে বলি না আমার নাও, ঠিক আছে, তুমি আবার একটা ছবিতে নিও। এরপর মান্না ভাই যখনই দেখা হইতো, অনেকে বলতো মান্না ভাই, মানে মান্না ভাই একদিন দেখলাম যে উনি একসাথে বাসার থেকে ইফতার আনতো, হ্যাঁ, একসাথে তার টিম নিয়ে ইফতার করতো, আমাদের দেখা হইলেই কালি পচায় দিত। একবার ঈদের দিন মনে আছে, মনের সাথে যুদ্ধ রিলিজ হয়েছে ছবি, তার প্রোডাকশন শেষের দিকে। তা আমি আবার তখন ছিল কি, আমি সকালবেলা হলে যাইতাম, আমি রাজমণির সামনে দাঁড়ায় আছি, দেখি গাড়ি পপ পপ করতেছে, একটা টাকা দিয়ে মান্না ভাইয়ের গাড়ি। আচ্ছা আচ্ছা, তা মান্না ভাই ডাক গেলাম, মান্না ভাই কি অবস্থা, তখন সাকিব ভাই আর মান্নার খুব প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মান্না ভাইরে বললাম যে ছবির তো খুব ভালো অবস্থা, মনের সাথে যুদ্ধ, 1 নম্বর সুপারহিট সিনেমা। হ্যাঁ, তো চলো অফিসে যাই, অফিসে নিয়ে গেল, এই খাওয়া দাওয়া, এই আর কি। এভাবে মান্নার সাথে মানে হয়েছে কি, উনি অনেক মিশুক ছিল। মিশুক মানে কি, সে যদি জানতো যে তুমি ভালো কাজ করো এবং তোমার মধ্যে সিনেমার একটা প্রেম আছে, তোমারও সে পিক করবে। তো কিন্তু এখনকার নায়কদের মধ্যে এটা তো দেখা যায় না। ওই যে বললাম, এখন তো ইউনিটিটা নাই, কে কোথায় কিভাবে কাজ করে। আগে কাকরাইল ধরো একটা পাড়া ছিল, হ্যাঁ, বসার জায়গা ছিল, সবাই ধরো 200 অফিস ছিল, জি, এখন একটা অফিস আছে না, এখন না, এই জন্যই তো বললাম যে ইন্ডাস্ট্রি ধ্বংস। তারপরে ধরো এই এফডিসি গেলেই প্রত্যেকটা নায়ক নায়িকা তুমি পাইতা, হ্যাঁ, এখন তো কাউকে পাবা তুমি না, না, এখন পাওয়া যায় না, কারো শুটিং হয়, তুমি একজনকে পাইতে হলে উত্তরা যাইতে হবো, হয় তার বাসায় যাইতে হবো, না রেস্টুরেন্টে যাবো, হ্যাঁ, এরকম এভাবে হয়, এভাবে হয় না। আগে কি শুটিং মানে শাবনূরকে দরকার, বাসায় যাওয়ার কোনো দরকার নাই, তো এফডিসি গেলে আর পাইবা, ঠিক আছে, কিংবা মান্না ভাইকে দরকার, এফডিসি গেলে ওনারা আড্ডা দিত, পরিচালক আড্ডা কি, শুটিং সারা দিনই শুটিং করতেছে, এখন তো মানে অবসর নাই, হ্যাঁ হ্যাঁ, তাদের বাসায় যেতে হবে কেন? রাইট, না, অবসর থাকলেও মান্না ভাই নাকি এফডিসি তে আড্ডা দিত। অবসর মান্না ভাই তার ছবি দেখতে ইচ্ছে হয়েছে রাত 3টায়, এফডিসি খুলছে, ছবি দেখছে। উনি সিনেমা ছাড়া কিছু বুঝতো না। শাবনূরকে দেখতাম, যাকে দেখছি সিনেমা ছাড়া কিছু বুঝতো না। মান্না ভাই, রিয়াজ বা ফেরদৌস, তিনজনের মধ্যে কাকে এগিয়ে রাখবেন? আমি তিনজনকে এগিয়ে রাখার বিষয়, মান্না ভাই না, এখন মান্না ভাই তো মান্না ভাই নেই, দেখা যাচ্ছে রিয়াজ ভাইয়ের সাথে কাজ করেছি 2টা ছবিতে। রিয়াজ ভাই অত্যন্ত মানে মজার একজন মানুষ,
খুবই মজা করে সেটে। আচ্ছা রিয়াজ ভাই ওই যে আমার 2 নয়নের আলো কিন্তু তার করার কথা ছিল। আচ্ছা 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 হ্যাঁ পরে তার সাথে একটু মানে শাবনূরের তখন একটু ঝামেলা ছিল, তখন রিয়াজ ভাই করলো না ছবিটা। পরে আবার দেখা হলো রিয়াজ ভাইয়ের সাথে শুটিং করে যে সরিষা খেতে শুটিং করার পরে এটা তো খবর হয়ে গেছে। আচ্ছা রিয়াজ ভাই তখন অন্য একটা ছবি শুটিং করে, তখন আমি আমার ডাকলো, বলেছে তুমি নাকি খুব ভালো শুট করতেছো। করলাম ভাইয়া, আপনি তো করলেন না, তাহলে এখন কি করা যায়? আমি তাহলে একটা আইটেম সং করেন। আইটেম মানে তোমাদের একটা গেস্ট অ্যাপিয়ারেন্স। ওই যে আমার 2 নয়নের আলো টাইটেল ট্র্যাকটা আছে না, সেটা রিয়াজ ভাই করছে। তখন রিয়াজ ভাই যাওয়া করবো, আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি রিয়াজ ভাইকে তো মানে রিয়াজ ভাই ওই গানটা আমার করে দিল। খুবই মানে তখন এমন একটা গানই শুধু করে দিছে। আচ্ছা আচ্ছা ফেরদৌস ভাই খুবই অমায়িক। আমারে মানে ফোন দিলেই বাবু কেমন আছো, খুবই অমায়িক। মানে তখনকার শিল্পীদের ব্যাপার স্যাপারে। আপনার চলচ্চিত্রের দীর্ঘ পথ চলা, এই পথ চলার মাঝে কতগুলো পুরস্কার বা সম্মাননা পেয়েছেন? কতগুলো, এগুলো তো গণি নাই। চলচ্চিত্রের মধ্যে আমার যে অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা পাওয়া। এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর নাই। আর হচ্ছে কিছু ছবি বানিয়েছি, কিছু ভালো হয়েছে, কিছু খারাপ হয়েছে, সবকিছু মিলে সবকিছু এগুলো সবই অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আর যদি একদম স্পেসিফিক অ্যাওয়ার্ডের কথা বলো, তাতে 2 নয়নের আলো 3টা ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে। বেস্ট শাবনূর পেয়েছে, ধরো এটা আমারই সাফল্য বলা যায়। তারপর ধরো 2 নয়নের আলো মেরিল প্রথম আলোতে 3টা নমিনেশন পেয়েছিল 3টা ক্যাটাগরিতে, ক্রিটিক্স ক্যাটাগরিতে। বাদশাহ, তারপর জান্নাতে 5টা ন্যাশনাল অ্যাওয়ার্ড আমরা পেয়েছি, আমি সহ। ঠিক আছে, এইসবই তো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে অ্যাওয়ার্ড তো ইন্সপায়ার করে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা ছবি বানাইতে ওই যে বললাম যে কিছু সৃষ্টির মধ্যে একটা আনন্দ আছে, সেটা খারাপ হোক ভালো কেউ পছন্দ করুক বা না করুক, নিজের কাছে মানে হ্যাঁ নিজেকে ডেভেলপ করার জন্য আমাদের ভালো দিকটাও শুনতে হবে, খারাপ দিকটাও শুনতে হবে। আর তোমাদের ভালোবাসা, এই যে তোমাদের সবাই ভালোবাসে। আমাদের যতগুলো পরিচালক আছে মানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তো পরিচালক সমিতিতে গেলেই বোঝা যায় মানিক ভাইকে সবাই ভালোবাসে। আমরা এই জন্যই আমাদের ভালোবাসার মানুষ মানিক ভাই। তো আমাদের বাংলা চলচ্চিত্র দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, ক্যামেরার দিকে তাকিয়ে ডাইরেক্ট লেন্সে। দর্শকদের কি বলবো? দর্শকদেরকে বলবো যে যে আমরা ছবি বানাচ্ছি, যে দিন ইসলাম, যে ইয়াং জেনারেশন ফিল্ম মেকার যারা আমরা ছবি বানাচ্ছি, আমাদের ছবিগুলোকে আপনাকে মানে উৎসাহ দিতে হবে। সেটা কিভাবে দিবেন? সেটা হচ্ছে আপনারা দেখবেন। এবং যেহেতু দিন ইসলামে যে দেখেন 2টা ছবি প্রডিউস করলো এই সময়ে, এটা একটা সাহসী ব্যাপার। এবং এইটা নিজের টাকা এই সময় ইনভেস্ট করা একটা কঠিন কাজ সে করেছে, আমি জানি, আমি নিজেও করেছি। আমি যখন করেছি তখন একটা অশ্লীল সময় ছিল, আর এখন হচ্ছে কোনো হল নাই, ব্যবসা নেই, তো সে করেছে। আমি বলবো যে আমরা ছবিটা ও যেমন ও তার মেধা অনুযায়ী, তার বাজেট অনুযায়ী, তার সাধ্য অনুযায়ী চেষ্টা অবশ্যই করেছে, ভালো করেছে। এই যেমন আমরা যখন এভাবে আমাদের ছবিগুলো আপনারা দেখেন, সব ছবি দেখার চেষ্টা করেন, তাতে হয়েছে কি আমরা উৎসাহিত হব। একটা ছবি যদি একটু ভালো ব্যবসা করে আরেকটা ছবি বানানোর চেষ্টা হবে, সেটা হচ্ছে। আর আপনাদের প্রতি আবারও আমার ভালোবাসা, শ্রদ্ধা, শুভকামনা। ভালো থাকবেন। ধন্যবাদ মানিক ভাই, কষ্ট করে আমার এই স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আর একটি অনুরোধ করব, মানিক ভাইয়ের সাথেও আমি একমত, সেটা হচ্ছে আপনারা চলচ্চিত্র দেখতে হলে অবশ্যই সিনেমা হলে এসে দেখবেন। কারণ সিনেমা আর বাড়িতে দেখা এক জিনিস নয়। সিনেমা হলে ক্রাউড করে আনন্দ সহিত বন্ধু বান্ধব সকলে মিলে আমরা দেখতে পারি। আপনারা সকলে বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।